প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করব, যার মধ্যে একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর এটা হচ্ছে কি ট্রান্সলেশন। এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে, অত কথা না বলে আমরা শর্টকাট শিখে ফেলি, ঠিক আছে? কারণ ট্রান্সক্রিপশন কাকে বলে এগুলো বোঝার জন্য আমরা প্রথমেই ব্যাখ্যাটা পড়ে ফেলি, দেন আমরা কি পড়বো, এরপরে আমরা পড়বো হচ্ছে কি তোমাদের বইয়ের সাথে মিলাই দিব। ট্রান্সক্রিপশন কাকে বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন বোঝার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে এই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটতেছে কিভাবে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আমাদের বৈশিষ্ট্যগুলো কিভাবে স্থানান্তরিত হচ্ছে, এক কোষ থেকে আরেক কোষে কিভাবে আমাদের বংশগতীয় বস্তুগুলো স্থানান্তরিত হচ্ছে এবং সেগুলো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাচ্ছে। দেখো, তো মনে রাখবা আমাদের বংশগতির প্রধান যে ধারক এবং বাহক সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় যে প্রক্রিয়া তাকে বলা কি রেপ্লিকেশন। এবং এই ডিএনএ থেকে যখন আমাদের এমআরএনএ তৈরি হয়, কি হয়? এমআরএনএ, তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। তাকে বলতেছি আমরা ট্রান্সক্রিপশন। আবার এই এমআরএনএ থেকে পরবর্তীতে তৈরি হয় কি প্রোটিন। কি তৈরি হয়? প্রোটিন। আর এই প্রোটিনগুলো আমাদের সকল বৈশিষ্ট্যের কি ঘটে? বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, সকল বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, ঠিক আছে? এখন আমাদের যত বৈশিষ্ট্য আছে, এই যে ধরো আমি কালো, তারপরে আমার চুলগুলো আছে কি লম্বা, কি খাড়া খাড়া, আমার রাগ বেশি, আমি অত ট্যালেন্টেড স্টুডেন্ট না, এই যে আমার যত দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর প্রকাশ ঘটাচ্ছে কে? আমাদের প্রোটিন। এখন প্রোটিন তৈরি করতে কি লাগবে? এমআরএনএ। আর এমআরএনএ তৈরি হয় কোথা থেকে? ডিএনএ থেকে। এই যে ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, প্রোটিন তারপর সকল বৈশিষ্ট্যগুলোকে কি করতেছে? প্রকাশ করতেছে। এই যে প্রবাহ চিত্র, তাকেই বলতেছি আমরা সেন্ট্রাল ডগমা অফ সেল, ঠিক আছে? সেন্ট্রাল ডগমা অফ, অনেকে সেল বলে, অনেকে বায়োলজি বলে। বায়োলজি জীবের কোষীয় কেন্দ্রীয় প্রত্যয়, ঠিক আছে? জীবের কেন্দ্রীয় প্রত্যয়। এই যে বলছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তাকে বলে ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াটাকে বলতেছি আমরা কি? ট্রান্সলেশন, ঠিক আছে? আমাদের মূলত আজকে আলোচনা বিষয় ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ফার্স্টলি যদি আমরা দেখি ট্রান্সক্রিপশন কাকে বলা হয়, তাহলে মনে রাখতে হবে সংজ্ঞা লেখাই আছে, যে প্রক্রিয়ায় ডিএনএ হতে এমআরএনএ তৈরি হয় তাকে আমরা কি বলবো? তাকে ট্রান্সক্রিপশন বলে, ঠিক আছে? কারণ এই ট্রান্সক্রিপশন ঘটানোর জন্য আমার কি কি প্রয়োজনীয় উপকরণ দরকার? প্রয়োজনীয় উপকরণ, ঠিক আছে? ট্রান্সক্রিপশন করার জন্য কি কি উপকরণ প্রয়োজন সেটা আমরা বই থেকে পড়ে নেই, ঠিক আছে? এই ট্রান্সক্রিপশন হওয়ার জন্য দরকার ডিএনএ, যাকে আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করবো, কারণ ডিএনএ থেকেই কি হয়? আরএনএ তৈরি করা হয়। এবারে আরএনএ পলিমারেজ এনজাইম, যেটা আবার 3 প্রকারের আরএনএ পলিমারেজ এনজাইম আছে। আরএনএ পলিমারেজ এনজাইম কয় প্রকার? 3 প্রকার, ঠিক আছে? এই যে বলা হয় 3 প্রকার: আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3। তবে মাথায় রাখতে হবে প্রকৃত কোষের বেলায় ট্রান্সক্রিপশনের সাহায্য করে কোনটা? আরএনএ পলিমারেজ 3। এছাড়াও আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরির সময় কিছু মুক্ত রাইবোনিউক্লিওটাইড দরকার, যেমন এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি, এবং রাসায়নিক শক্তি যেটা আছে এটিপি থেকে ভেঙে যে কিছুটা, এবং কিছু পাই সহকারী প্রোটিন, ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সক্রিপশনের জন্য কি কি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কি? ডিএনএ, যাকে আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করবো। তারপরে আরএনএ পলিমারেজ এনজাইম, কয় প্রকারের আরএনএ পলিমারেজ এনজাইম আছে? 3 প্রকারের, এবং কিছু মুক্ত রাইবোনিউক্লিওটাইড, এবং আমাদের কিছু রাসায়নিক শক্তি। তুমি নিজেই জানো যেগুলো আমাদের দেহকে চালনা করার জন্য যেমন আমাদের শক্তি দরকার, একটা মোটরসাইকেল চালানো করানোর জন্য যেমন আমাদের কি দরকার? ডিজেল বা পেট্রোলের দরকার, ঠিক এরকম আমাদের কি ট্রান্সক্রিপশন চালনা করার জন্য কি দরকার? শক্তির প্রয়োজন। এখন আমরা এখানে দেখব যে ট্রান্সক্রিপশনকে বর্ণনার সুবিধার্থে আমরা 3টা ধাপে বিভক্ত করি। এটা সূচনা ধাপ, এটা হচ্ছে সূত্র বর্ধিতকরণ, আর এটা হচ্ছে কি সমাপ্তিকরণ, ঠিক আছে? এটা এখন আমরা আগে ছবি দেখব, আমরা নিজেরা বুঝবো, তারপর বইয়ের সাথে মিলাবো, ঠিক আছে? চলে যাই তাহলে আমরা স্মার্ট বোর্ডে, ঠিক আছে? এখন আসি আমরা ট্রান্সক্রিপশনের ধাপ কি আসতেছি? ট্রান্সক্রিপশনের ধাপ।
ট্রান্সক্রিপশনের ধাপ কয়টা? 3টা। কয়টা ধাপ? 3টি। 1 নম্বরে আসতেছি আমরা সূচনা, 2 নম্বরে আসি আমরা সূত্র বর্ধিতকরণ, সূত্র বর্ধিতকরণ, ঠিক আছে, এবং 3 নাম্বার আসতেছে আমরা কি? সমাপ্তি। কি পাচ্ছি? সমাপ্তি। এটা সূত্র বর্ধিতকরণ, সূচনা, সূত্র বর্ধিতকরণ এবং কি? সমাপ্তি। এখন প্রথমেই আসে আমরা সূচনা। এখন কোথায় ট্রান্সক্রিপশনের সূচনা হবে সেটা বুঝতে গেলে আমাদের একটা বিশেষ জিনিসের দরকার, জানা যায় প্রমোটার। কি দরকার? বিশেষ জিনিসের দরকার, যাকে আমরা কি বলতেছি? প্রমোটার। মনে রাখবা, আদিকোষী জীবে, আদিকোষী জীবে প্রমোটার, প্রমোটার, এই প্রমোটার হিসেবে কাজ করে টি, টাটাট, টাটাট, ঠিক আছে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে প্রকৃত কোষ, এই প্রকৃত কোষের ক্ষেত্রে কাজ করে টি এ বক্স বা টাটা বক্স, ঠিক আছে। আমাদের আদিকোষের বেলা থাকে টাটাট বক্স এবং আমাদের প্রকৃত কোষের বেলা আছে কি? টাটা বক্স। এখন এটার মানে কি? টাটাট বক্স কি আর টাটা বক্স কি? ঠিক আছে, তো মনে রাখো আদিকোষী জীবের ট্রান্সক্রিপশন হচ্ছে কিন্তু বৃত্তাকার ডিএনএতে, আর প্রকৃত কোষের বেলায় সূত্রাকার ডিএনএতে। ধরো এই একটা সূত্রাকার ডিএনএ আছে, আমরা এঁকে নিলাম, এটা হচ্ছে একটা সূত্রাকার ডিএনএ আছে। এই সূত্রাকার ডিএনএ তোমরা যদি এর বেস সিকোয়েন্স দেখো, অবশ্যই একদিকে জি সি, সি জি, টি এ, টি এ, টি এ, টি এ। মনে রাখবা, এটা যদি বেস সিকোয়েন্স আমরা হচ্ছে কি স্ক্যানিং করি, স্ক্যান করলে এমন কোনো জায়গা পাবা যেখানে আমাদের কি থাকে? টাটা বক্স, টি এ, টি এ। আচ্ছা, এটাকে আমি আর একটু ভালো করে লিখি, এটাকে ভালো করে লিখি। যদি আমরা ডিএনএটাকে কি করি? স্ক্যানিং করি, কোনো না কোনো একটা জায়গায় টি এ, এ টি, টি এ, এ টি, টি এ, এ টি, এরকম তুমি বেস সিকোয়েন্স পাবা। এই পরপর টি এ, টি এ, টি এ বেস সিকোয়েন্স যেখানে পাবো সেটাই আমাদের একটা প্রমোটার হিসেবে কাজ করে। প্রমোটার, সেটা কি হিসেবে কাজ করে? প্রমোটার। কারণ প্রমোটার মানে কি? আমরা যেমন বলি না কাউকে প্রমোট করা, এই যে আমি একে প্রমোট করতেছি, ওকে সাপোর্ট করতেছি, এরকম কথা আছে না? ঠিক এরকম প্রমোটারও হচ্ছে কি প্রমোট করে যে আমার এই অংশ থেকে কি করা লাগবে? ট্রান্সক্রিপশন শুরু করার লাগবে। এই অংশ থেকে আমাদের কি করতে হবে? ট্রান্সক্রিপশন শুরু করার লাগবে। আর প্রকৃত কোষের বেলায় যদি টাটা বক্স থাকলেও, আদি কোষের বেলায় এখানে টাটার পরিবর্তে হয়তো বা এখানে একটা চেঞ্জ হয়ে যায়, টি এ, এরপরে আমার এ টি, এরকম করে থাকে। তাহলে আদি কোষের বেলায় প্রমোটার হিসেবে কাজ করে টাটাট বক্স, আর প্রকৃত কোষের বেলায় কাজ করে টাটা বক্স। যখন টাটা বক্স আমরা স্ক্যানিং করে খুঁজে পাইলাম, তাহলে দেখো প্রমোটার আসলো, প্রমোটার। এই প্রমোটার নির্ধারণ করে কোথায় থেকে ট্রান্সক্রিপশন হবে এবং কোন সূত্রে ট্রান্সক্রিপশন হবে। এই প্রমোটারের সাথে এবার আমাদের বসবে কে? আরএনএ পলিমারেজ এনজাইম, আরএসি পলিমারেজ 3। আরএনএ পলিমারেজ 3 আসবে কোন এনজাইম? আরএনএ পলিমারেজ 3। তাহলে মনে রাখবা যে আরএনএ পলিমারেজ 3 এই টাটা বক্সের সাথে কি হলো? সংযুক্ত হলো। ধরো এটা আছে কি আরএনএ পলিমারেজ, পলিমারেজ 3। এই টাটা বক্সের সাথে কি হইলো? আরএনএ পলিমারেজ 3 হইলো, সংযুক্ত হইলো। সংযুক্ত হওয়ার পরে কি এরপরে যে বেস সিকোয়েন্সগুলো আছে সেই বেস সিকোয়েন্সের কমপক্ষে 20টার হাইড্রোজেন বন্ধন তারা ভেঙে এটাকে খুলে দেয়। খুলে দিলে কি হবে? খুলে দিলে আমরা যদি এই ছবিটা দেখি, এই জিনিসটা এইভাবে খুলে দিলে আমাদের কমপক্ষে 20টা নিউক্লিওটাইড এভাবে খুলে যায়। কমপক্ষে কয়টা? 20টা নিউক্লিওটাইড এভাবে খুলে যায়। ধরো এটা যে আমার 5 প্রান্ত হয়, অবশ্যই এটা আমার 3 প্রান্ত, এটা আমার 3 প্রান্ত হইলে এটা অবশ্যই আমার কি 5 প্রান্ত। আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিলাম এটা 3, এটা 5, এটা 5, এটা হচ্ছে কি 3 প্রান্ত। ওকে, এখন ধরো যে এই জায়গায় আমাদেরকে, এই জায়গায় ছিল আমাদের টাটা বক্স টি এ, এটি, এই টাটা বক্স, যার এই জায়গায় আসে যুক্ত হইল কে? আমাদের আরএনএ পলিমারেজ 3।
আরএনএ পলিমারেজ 3 আসার পর এখানে আমাদের কমপক্ষে 20টা নিউক্লিওটাইডের হাইড্রোজেন বন্ধন ভেঙে দ্বিসূত্রক ডিএনএ কে কি করলো, এক সূত্রক ডিএনএ পরিণত হলো, হয়ে গেল আমাদের ট্রান্সক্রিপশনের সূচনা। কি করে আরএনএ পলিমারেজ এনজাইম কি করে, কমপক্ষে 20টি নিউক্লিওটাইড ভেঙে দ্বিসূত্রক ডিএনএ কে এক সূত্রকে পরিণত করে, এভাবে আমাদের কি হলো, ট্রান্সক্রিপশনের সূচনা হইল। তাহলে ট্রান্সক্রিপশনের সূচনাটা কি লিখবা, প্রথমে প্রোমোটার খুঁজে বের করতে হবে, প্রোমোটারের সাথে আরএনএ পলিমারেজ সংযুক্ত হবে, আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হওয়ার পরে কমপক্ষে 20টা নিউক্লিওটাইডের মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলো আমরা কি করব, ভেঙে দিব। ধরো এইদিকে আমরা একটু দেখাচ্ছি, এদিকে জি থাকলে এদিকে সি থাকলে জি, টি থাকলে এ থাকলে টি, আবার সি থাকলে জি থাকলে সি, এরকম করে আমাদের নিউক্লিওটাইডগুলোর হাত ভেঙে দেওয়া হইল। এরপর আমাদের কি করব, সূত্র বর্ধিতকরণ করব। কারণ সূত্র বর্ধিতকরণ করতে গেলে আমাদের দেখতে হবে এখানে কাজ করে, সূত্র বর্ধিতকরণের কাজটা করে কে, আরএনএ পলিমারেজ 3। সূত্র বর্ধিতকরণের কাজটা করে কে, আরএনএ পলিমারেজ 3। আরএনএ পলিমারেজ 3 সে কি করে, আমাদের নতুন সূত্রের 5 থেকে 3 প্রান্তে, কোন দিকে, 5 থেকে 3 প্রান্তে নতুন নিউক্লিওটাইড যুক্ত করে। কি করে, নতুন নিউক্লিওটাইড সংযুক্ত করে আমাদের আরএনএ তৈরি করে। ঠিক আছে, বেস পেয়ারিং নীতি অনুসারে। এখন কথা হলো আমি কোনটাকে হচ্ছে কি করব, সাজ ধরবো, আর কোনটাকে কমপ্লিমেন্টারি হচ্ছে সূত্র বলবো। মনে রাখবা যে এটা যদি 3 প্রাইম, তাহলে তার অপোজিট সাইডে যে কি 5 প্রাইম না, তার অপোজিট সাইডে কি হবে, 5 প্রাইম হবে, অপোজিট সাইডে হবে 5 প্রাইম। তাহলে এটা আছে 5 প্রাইম, আর এইটার এদিকে হবে 3 প্রাইম, উল্টা যদি চিন্তা করি এদিকে 3 প্রাইম আর এদিকে হবে কি 5 প্রাইম। তাহলে আলটিমেটলি এটা 3 থেকে 5 এর দিকে যাচ্ছে, কিন্তু আমরা আগেই বলছি আরএনএ পলিমারেজ এনজাইম সবসময় কাজ করে 5 থেকে 3 মুখের দিকে। তাহলে আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করবে এই দিকে না, এই দিকে কাজ করতেছে। তাহলে সে যেই সূত্রটাকে ধরে নতুন নিউক্লিওটাইড সংযুক্ত করে তাকে বলে আছে কি টেমপ্লেট, তাকে বলে টেমপ্লেট। আবার ননসেন্স কোডিং, ননসেন্স স্ট্যান্ড অথবা নন কোডিং স্ট্যান্ড। তার টেমপ্লেটের অপোজিট সাইডে যেটা থাকে তাকে বলে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। ঠিক আছে, একটা হচ্ছে টেমপ্লেট বা ছাঁচ, তার অপর সূত্রটাকে বলে আমরা কি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এবারে কি করবে, আরএনএ পলিমারেজ 3 এনজাইম এই 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে, কোন প্রান্ত থেকে, 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে নতুন করে নিউক্লিওটাইড যুক্ত করবে। কি করবে, সে যে জি এর জায়গায় আনবে সি কে, সি এর জায়গায় আনবে জি কে, টি এর জায়গায় আনবে এ কে, কিন্তু এর জায়গায় টি এর পরিবর্তে আনবে ইউ কে। কারণ আমরা সবাই জানি যে আমাদের আরএনএতে কখনোই থায়ামিন থাকে না, থায়ামিনের পরিবর্তে থাকে কি ইউরাসিল। আবার কি সি এর জায়গায় জি আর জি এর জায়গায় সি, এই নতুন নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে তারা নতুন একটা সূত্র তৈরি করে। ঠিক আছে, নতুন একটা সূত্র তৈরি করে, এইটাই হচ্ছে আমাদের আরএনএ এর সূত্র বর্ধিতকরণ। তাহলে তুমি কি লিখবা, আরএনএ পলিমারেজ 3 নতুন সূত্রের 5 থেকে 3 প্রান্তে নতুন করে নিউক্লিওটাইড যুক্ত করে নতুন সূত্র বর্ধিত করে, অর্থাৎ এটা বর্ধিত হচ্ছে কি পুরাতন সূত্রের 3 থেকে 5 প্রান্তের দিকে এবং নতুন সূত্রের 5 থেকে 3 প্রান্তের দিকে, এভাবে চলতেই থাকে। এখন সমাপ্তি কেমনে আসবে, যে কখন আমি বুঝবো বা কখন আমাদের আরএনএ পলিমারেজ 3 এনজাইম বুঝবে যে আমার ট্রান্সক্রিপশন শেষের দিকে। দেখবা আবার যদি এখানে সে স্ক্যানিং করতে যাচ্ছে, স্ক্যানিং করতে দেখ যদি সে আমাদের ডিএনএ এর খণ্ডে অসংখ্য একের পর এক অ্যাডিনিন, অসংখ্য একের পর অ্যাডিনিন এই হচ্ছে বেস সিকোয়েন্স পায়, তখন তারা বুঝতে পারে, আরএনএ পলিমারেজ এনজাইম বুঝতে পারে যে আমার এখন ট্রান্সক্রিপশন সমাপ্তির ঘোষণা চলে আসছে। তখন তারা এর পরিবর্তে কি ইউরাসিল এরকম একাধিক ইউরাসিল সংযুক্ত করার মাধ্যমে তারা ট্রান্সক্রিপশনে কি ঘটায়, সমাপ্তি ঘটায়। তারা কি করতে হয়, সমাপ্তি ঘটায়। এরপরে এই যে আমাদের পুরো নতুন সূত্রটা তৈরি হলো আরএনএ সূত্রটা, সেই আরএনএ সূত্র আমাদের ডিএনএ থেকে বের হয়ে আসবে, আবার
ডিএনএ পুনরায় নিজেদের মধ্যে কি হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবে। এভাবে হচ্ছে আমাদের কি হয়, সমাপ্তি হয়। এখন যেই কথাগুলো বললাম এগুলো তুমি বইয়ের সাথে মিলাই নাও। তাহলে দেখো ট্রান্সক্রিপশনের সূচনার হচ্ছে কয়টা, এটা আমি একটু পড়ে নিই। ট্রান্সক্রিপশনের সূচনা, ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হলো আরএনএ পলিমারেজ। এরপরে দেখো পলিমারেজ ডিএনএ অণুর একটি স্ট্র্যান্ডেড জিনের প্রথম অংশে অবস্থিত প্রোমোটার আরএনএ পলিমারেজ এনজাইমকে সংযুক্ত হয়ে ডিএনএ অণুর ডাবল হেলিক্সের পেজ খুলে দেয়। সাধারণত কমপক্ষে কয়টা, 20টার মতো নিউক্লিওটাইড খুলে দিয়ে ট্রান্সক্রিপশনের সূচনা হয়। আর প্রকৃত কোষের ক্ষেত্রে প্রোমোটারের মূল বস্তু হলো টাটা বক্স। এই অংশে উচ্চ হারে অ্যাডিনিন এবং কি থাকে, থায়ামিন থাকে, ঠিক আছে। অন্যদিকে আদি কোষের ক্ষেত্রে এখানে আমাদের টাটা বক্সের পরিবর্তে কি করে, টাটাট বক্স। আমরা বলছি না যে আমাদের এখানে টাটা বক্স থাকবে প্রকৃত কোষে, আর আদি কোষের বেলা থাকবে কি টাটাট বক্স। এইটাই হচ্ছে প্রোমোটার হিসেবে কাজ করে, যার প্রোমোটারের সাথে আবার আরএনএ পলিমারেজ এনজাইম আসে যুক্ত হইলো এবং তারা কমপক্ষে 20টা নিউক্লিওটাইডের হাইড্রোজেন বন্ধন পেজ খুলে দিল। এরপরে আমরা আসি সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে যে এমআরএনএর স্ট্র্যান্ড বর্ধিতকরণ। দেখো আরএনএ পলিমারেজ এনজাইম বেস পেয়ারিং নীতি অনুযায়ী ছাস ডিএনএ এর স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড একটির পর একটা নতুন করে যুক্ত করে এবং সূত্রটিকে বৃদ্ধি করতে থাকে। অর্থাৎ আমাদের 3 থেকে 5 মুখী ছাস ডিএনএ স্ট্র্যান্ডকে ব্যবহার করে এমআরএনএ তৈরি হয় সবসময় কি 5 থেকে 3 মুখী। আমি তোমাদের এটা বলছি। আর ট্রান্সক্রাইব করা এমআরএনএ শুরু হয় 5 প্রান্তে এবং শেষ হয় কোন প্রান্তে, 3 প্রান্তে। অর্থাৎ আমরা যদি দেখি ছবিটা, যে আরএনএ পলিমারেজ এনজাইম নতুন সূত্রের 5 প্রান্ত থেকে শুরু করে 3 প্রান্তের দিকে একটার পর একটা নিউক্লিওটাইড সংযুক্ত করতেই থাকে। যেখানে জি এর জায়গায় সি কে আনবে, সি এর জায়গায় জি কে আনবে, টি এর জায়গায় এ কে আনবে, কিন্তু এর বিপরীত যে আছে থায়ামিন না আনে, এখানে তাকে কাকে আনবে, ইউরাসিলকে নিয়ে আসবে। এভাবে সূত্র বর্ধিতকরণ চলতেই থাকে। এই জন্য বলছে তারা যে এটা পুরান সূত্রের 3 থেকে 5-এর দিকে গেলেও নতুন সূত্রের কি হবে, 5 থেকে 3-র দিকে অগ্রসর হয়। ঠিক আছে, এইভাবে আমাদের একটু পড়ে নিবা। এবারে দেখো লাস্ট সমাপ্তিকরণ। বলছে ডিএনএ এর ছাস স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশনের সমাপ্তি স্থান নির্দিষ্ট করা থাকে। আরএনএ পলিমারেজ এনজাইম স্ট্র্যান্ড তৈরি করে ছাস সামনের দিকে অগ্রসর হতে ডিএনএ টার্মিনেশন বেস সিকোয়েন্সে পৌঁছে গেলে ট্রান্সক্রিপশনে কি হয়, সমাপ্তি ঘটে। কারণ টার্মিনেশন সিকোয়েন্স কি বলছে, আদি কোষের একটা বিশেষ প্রোটিন এমআরএনএর সাথে সংযুক্ত হয়ে ট্রান্সক্রিপশন বন্ধ করে দেয়, অথবা এমআরএনএ একটি লুপ সৃষ্টি করে ট্রান্সক্রিপশন বন্ধ করে দেয়। কিন্তু প্রকৃত কোষের টার্মিনেশন সিকোয়েন্স হলো এক সারি অ্যাডিনিন যা এমআরএনএতে ট্রান্সক্রাইব করে এক সারি ইউরাসিল। ঠিক আছে, তাহলে দেখো ডিএনএতে যখন তারা এরকম একাধিক এক সারি অ্যাডিনিন পাবে এবং আরএনএতে তারা একাধিক এক সারি ইউরাসিল তৈরি করে ট্রান্সক্রিপশনে কি ঘটাবে, সমাপ্তি ঘটাবে। এরপর এই আরএনএ আমাদের কি রে, আমাদের ডিএনএ থেকে বের হয়ে আসবে এবং ডিএনএ সূত্রগুলা পুনরায় সংযুক্ত হয়ে যাবে। এই হলো আমাদের ট্রান্সক্রিপশনের ধাপ। ট্রান্সক্রিপশনের ধাপ কয়টা, 3টা, সূচনা, সূত্র বর্ধিতকরণ, আর এটা হচ্ছে কি সমাপ্তি। ওকে, এখন দেখো এই যে আমরা পাইলাম, এই যে আরএনএটা বের করলাম, ঠিক আছে, এই যে আরএনএটা বের করলাম, এই আরএনএটা যে বের করছি, এই আরএনএটার যে নিউক্লিওটাইডগুলো আছে, এই নিউক্লিওটাইডগুলা, হ্যাঁ আমি একটু কালার করে নেই। এই নিউক্লিওটাইডগুলা আসার পর, ঠিক আছে, ঠিক আছে, এই যে নিউক্লিওটাইডগুলা পাইলাম, এইটাকে বলতেছি আমরা প্রি আরএনএ, প্রি এমআরএনএ। এগুলা নিউক্লিয়াসের ভিতরেই থাকে। এখন তারা নিউক্লিয়াস থেকে বাইরে বের হইতে পারবে না। এটা কোথায় থাকে, এটা নিউক্লিয়াসের ভিতরেই থাকে। কেন, আমরা জানি ট্রান্সক্রিপশন কোথায় হয়, নিউক্লিয়াসের মধ্যে। কিন্তু এটা নিউক্লিয়াস থেকে এখনো বের হতে পারবে না। এটাকে বের হইতে হইলে প্রি এমআরএনএ থেকে আমাদের কি হইতে হবে, চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে হবে, এমআরএনএ তৈরি করতে হবে। এখন চূড়ান্ত এমআরএনএ বলতে কি বোঝাচ্ছে, এখন ধরো আমরা একটু আগেই পড়ছিলাম যে ট্রান্সক্রিপশন, হ্যাঁ, এই ট্রান্সক্রিপশনের পরে আমাদের কি হবে, ট্রান্সলেশন হয়। কি হয়, ট্রান্সলেশন। কি ঘটে, ট্রান্সলেশন। ট্রান্সলেশনে যে প্রোটিন তৈরি করতে হয়, এই প্রোটিনটা তৈরি হয় কোথায়, রাইবোসোমে। এই প্রোটিনটা কোথায় তৈরি হয়, রাইবোসোম। এই প্রোটিন তৈরি হচ্ছে কোথায়, রাইবোসোমে। যেহেতু রাইবোসোমে আমাদের প্রোটিন তৈরি হয়, রাইবোসোমে প্রোটিন তৈরির জন্য অবশ্যই আমাদের এমআরএনএ কে নিউক্লিয়াস থেকে কোথায় আসতে হবে, রাইবোসোমে আসতে হবে। এখন এই রাইবোসোমে যখন ট্রান্সলেশন হয়,
ট্রান্সলেশনের সময় এই প্রি এমআরএনএর সমস্ত অংশটা কিন্তু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে না। মনে রাখতে পারো যে প্রি এমআরএনএ যদি এই অংশটুকু আমাদের প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, ধরো এই নীল কালারের এই অংশটুকু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, আর বাকি অংশটুকু আমাদের কি করে, প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। ধরো আমরা এটাকে একটু এইভাবে দেখাই যে এই অংশটুকু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, এই অংশটুকু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। এই যারা প্রি এমআরএনএ যে অংশটুকু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে না তাদেরকে বলে আমরা ইন্ট্রন্স, তাদেরকে বলি কি আমরা ইন্ট্রন্স। তাহলে এটাও একটা ইন্ট্রন্স, ঠিক আছে। এবং যে অংশটুকু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করবে, যে অংশটুকু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ, ধরো এইটুকু অংশগ্রহণ করবে, এইটুকু অংশগ্রহণ করবে, আবার এইটুকু অংশগ্রহণ করবে, এদেরকে বলি আমরা এক্সনস। তাদেরকে আমরা কি বলি, এক্সনস। এই প্রি এমআরএনএ থেকে আমরা এখন কি করব, এই ইন্ট্রন্স গুলাকে বাদ দিয়ে জাস্ট এক্সনস গুলাকে একসাথে রাখবো। আর এই যে প্রি এমআরএনএ থেকে ইন্ট্রন্স গুলাকে বাদ দিয়ে এক্সনস গুলাকে রেখে আমরা চূড়ান্ত যে আরএনএটা পাচ্ছি তাকেই বলতেছি আমরা কি, চূড়ান্ত আরএনএ। এবং এই চূড়ান্ত আরএনএ তারপর আমাদের নিউক্লিয়াস থেকে কার ভিতরে যাবে, রাইবোজোমের ভিতরে যাবে। তাহলে এই প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ কিভাবে তৈরি হচ্ছে সেটারও কিছু ধাপ আছে, ঠিক আছে, সেটারও কিছু ধাপ আছে। তাহলে আমরা এখন পড়ি, প্রি এমআরএনএ হতে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি। কি করতেছি, প্রি এমআরএনএ থেকে আমরা কি করব, চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি করব। এটা একটু বড় করে দেখাচ্ছে এই কারণেই, কারণ এটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে। এখন ধরো আমরা একটু ছবির মাধ্যমে দেখাই যে ধরো এটা আমাদের একটা আরএনএ সূত্র, এখানে হচ্ছে প্রি এমআরএনএ, এটা হচ্ছে আমাদের প্রি এমআরএনএ, যেখানে এই সাদা অংশটাকে ধরলাম আমরা ইন্ট্রন্স, আর নীল অংশটাকে ধরলাম আমরা কি, এক্সনস, ঠিক আছে। এই প্রি এমআরএনএ থেকে আমরা কি করব, এখন আমাদের চূড়ান্ত এমআরএনএ তৈরি করব। তাহলে এখানে তিনটা ধাপে সম্পন্ন করা হয়, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে তিনটা ধাপ করতে। প্রথমে দেখো আমরা প্রি এমআরএনএ কি আমরা তিনটা কাজ করব। 1 5 ক্যাপিং, 3 টেইলিং, এবং আরেকটা করব স্প্লাইসিং, ঠিক আছে। কয়টা ধাপে সম্পন্ন করব, তিনটা। এটা 5 ক্যাপিং, তারপরে হচ্ছে 3 টেইলিং এবং কি স্প্লাইসিং। ক্যাপিং কি, টেইলিং কি আর স্প্লাইসিং কি সবই বুঝতেছি। মনে রাখতে হবে এটা যে আমরা প্রি এমআরএনএ আঁকছি, দেখো এই যে আমরা প্রি এমআরএনএ আঁকছি, এই প্রি এমআরএনএটাকে আমরা প্রথমে যে কাজটা করি 5 ক্যাপিং করব। কি করব, 5 ক্যাপিং। ধরো এটা আছে তার 5 প্রান্ত, এটা আছে তার কি 3 প্রান্ত, 5 প্রান্ত, এটা আছে তার কি 3 প্রান্ত। এই যে বলছে 5 প্রান্তে আমরা কি করব, 5 প্রান্তে আমরা 7 মিথাইল গুয়ানিন, কি 7 মিথাইল গুয়ানিন, এখানে আমরা 7টা গুয়ানিন এভাবে সংযুক্ত করব মাথার দিকে। 5 প্রান্তের দিকে কয়টা, 7টা গুয়ানিন অ্যাড করব। এটাকেই বলা হচ্ছে কি ক্যাপিং। 5 প্রান্তে আমরা টুপি পরাইলাম কি দিয়ে, গু দিয়ে না, গুয়ানিন দিয়ে, ঠিক আছে। আবার 5 টেইলিং, 5 টেইলিং, টেইলিং মানে কি বোঝাচ্ছে আমাদের, সরি 3 টেইলিং, 3 টেইলিং মানে কি 3 প্রান্তের দিকে আমরা এরকম করে প্রায় 50 থেকে 150টি অ্যাডিনিন এভাবে সংযুক্ত করব। কি করব, অ্যাডিনিন সংযুক্ত করব। কয়টা, 50 থেকে 100টার মতো কি অ্যাডিনিন সংযুক্ত করব। তাহলে আমরা কি করলাম, 5 ক্যাপিং অর্থাৎ পরিমার্জন 1-এ আমরা 5 প্রান্তে 7 মিথাইল গুয়ানিন যোগ করব 60টা, এবং আমাদের 3 প্রান্তে অ্যাডিনিনের এরকম আমরা যুক্ত করব কয়টা, 50 থেকে 150টা। এটা হলো গেল। এবার আসি স্প্লাইসিং। স্প্লাইসিং শব্দটার মানে কি, স্প্লাইসিং শব্দটা মানে আমরা যেমন ধরো তোমরা মুভিতে দেখছো না, এই যে হচ্ছে চাকু দিয়ে কাটলে
ঘিসক্যাঁক ঘিসক্যাঁক এরকম শব্দ হয়, এইটাকে কাটাটাকেই বলা হচ্ছে স্প্লাইস করা। আমরা কোনো কিছুকে কাটাটাকে বলা হচ্ছে কি স্প্লাইস করা। ঠিক এরকম আমরা এখন কি করব, যেহেতু আমার ইন্ট্রনস প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, ঠিক আছে, কি বললাম, ধরো আমি একটা সাইডে লিখে রাখি ইন্ট্রনস। আচ্ছা এখানে তো বড় হয়ে যাচ্ছে, আমি কোথায় লিখব, আগে এটাকে ছোট করে নিই। ওকে, দেখো আমরা কি বলছি, আর এটাকে এই সাইডে নিলাম, আমরা কি বললাম, ইন্ট্রনস, কি ইন্ট্রনস, যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, প্রোটিন তৈরিতে অংশ নেই না। আবার এক্সনস, যারা প্রোটিন তৈরিতে অংশ নেই তাদেরকে বলতেছি আমরা এক্সনস। তাহলে আমার ইন্ট্রনস গুলা কিন্তু অপ্রয়োজনীয়, ইন্ট্রনস গুলা কি আমার অপ্রয়োজনীয়, আর এক্সনস কি আমার প্রয়োজনীয় যারা প্রোটিন তৈরিতে। তাহলে আমরা কি করব, এবার এই আমাদের ইন্ট্রনস গুলাকে কেটে বাদ দিয়ে আমরা পুনরায় এক্সনস গুলাকে কি করব, সংযুক্ত করব। আর এইটাকেই বলা হচ্ছে কি স্প্লাইসিং। ঠিক আছে, স্প্লাইসিং করে যেই জিনিসটা তার নাম স্প্লায়োসোম। মনে রাখবা প্রোটিনগুলোকে, আমাদের প্রোটিন তৈরির জন্য ইন্ট্রনসগুলোকে বাদ দিয়ে এক্সনসগুলোকে সংযুক্ত করার জন্য কতগুলো এনজাইম বিশিষ্ট আর কিছু রাইবোনিউক্লিক প্রোটিন দরকার, যেই প্রোটিনগুলো যার মধ্যে অবস্থান করে সেই প্রোটিনগুলোকে বলতেছে একসাথে বলতেছে আমরা স্প্লায়োসোম। এই স্প্লায়োসোম কি করে, এবার এই ইন্ট্রনসগুলোকে বাদ দিয়ে জাস্ট খালি কাকে নিয়ে আসে, এক্সনসগুলোকে সংযুক্ত করে। তাহলে এই যে দেখো এই এক্সনস আবার এই এক্সনস যুক্ত হয়ে পেয়ে গেলাম আমরা কি প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ। এটাই হলো আমাদের কি চূড়ান্ত এমআরএনএ। আর এই চূড়ান্ত এমআরএনএ এবার কি হবে, আমাদের নিউক্লিয়াস থেকে বের হয়ে কোথায় চলে যাবে, রাইবোজোমে চলে যাবে, যেখানে সে প্রোটিন সংশ্লেষণ ঘটাবে। কথাটা কি বুঝাইতে পারছি? যদি বুঝতে না পারো তাহলে আমরা আবার বইয়ের সাথে একটু মিলাই নেই। ঠিক আছে, দেখো সমাপ্তিকরণের পরে আছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। এখানে দেখো লেখা আছে যে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে সদ্য তৈরিকৃত প্রি এমআরএনএ নিউক্লিয়াসের বাইরে এনজাইম এবং পরিবেশ কর্তৃক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ পরিবেশের জন্য প্রি এমআরএনএ উপযুক্ত নয়, তাই এটাকে কিছুটা পরিমার্জন করার লাগে। পরিমার্জন 1, যেখানে 50 থেকে 150টি অ্যাডিনিন নিউক্লিওটাইড একটি চেইনের প্রি এমআরএনএ 3 প্রান্তে সংযুক্ত করা হয়। কোন দিকে? 3 প্রান্তে সংযুক্ত করা হয়, এরকম 50 থেকে 150টা নিউক্লিওটাইড। ঠিক আছে, আর যেহেতু এটা 3 প্রান্তে যুক্ত করা হয় এই জন্য এটাকে বলা হয় অ্যাডিনিন নিউক্লিওটাইডের এই চেইনকে বলা হয় পলি এ টেইল। পলি এ মানে অনেকগুলা এডেনিন, এর টেইল মানে কি রে লেস। ঠিক আছে, ঠিক এটা কি করে, এটা আবার কি করে, সাইটোসলে বিভিন্ন এনজাইম কর্তৃক ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে এই চেইন এমআরএনএ কে রক্ষা করে এবং ট্রান্সলেট করতে সহায়তা করে। আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি টেইলিং। এরপরে দেখো 2 নাম্বার যে ধাপটা আছে, 7টি গুয়ানিন প্রি এমআরএনএ প্রথমে সংযুক্ত হয়। এই দেখো গুয়ানিন প্রথমে কয়টা যুক্ত হয়েছে, 7টা প্রি গুয়ানিন যুক্ত হয়েছে, একে বলা হয় 5 ক্যাপ। ঠিক আছে, এই কাজটি করে থাকে বিভিন্ন ধরনের একটি এনজাইম কমপ্লেক্স, আর এই প্রক্রিয়াকে বলা হয় ক্যাপিং। ঠিক আছে, পরিমার্জনের পরে নিউক্লিয়াস থেকে বের হওয়ার জন্য উপযোগী নয়, অর্থাৎ ক্যাপিং করলাম, টেইলিং করলাম, এখনো কিন্তু এই যে দেখো ক্যাপিং করলাম, টেইলিং করলাম, এখনো কিন্তু এটা ডিএনএ থেকে বের হওয়ার মতো উপযুক্ত নয়। এই যে আমাদের ইন্ট্রনসগুলো আছে, এই ইন্ট্রনসগুলোকে আমাকে কি করতে হবে, কেটে বাদ দিতে হবে। এই কেটে বাদ দেওয়ার জন্য আমরা পরিমার্জন 3টা দেখি। তো দেখো নিউক্লিয়াসে প্রি এমআরএনএকে স্প্লাইসিং করা হয়, এবং এমআরএনএ স্প্লাইসিং হলো ইন্ট্রনস তথা নন কোডিং অঞ্চলকে কেটে বাদ দেওয়া এবং সমস্ত এক্সনসগুলোকে একসাথে নিয়ে এসে যুক্ত করে দেওয়া, একে জিন স্প্লাইসিংও বলা হয়। আর স্প্লাইসিং করা হয়ে থাকে স্প্লায়োসোমে, যেখানে প্রি এমআরএনএ গুলো স্মল রাইবো নিউক্লিওপ্রোটিনের মিলিত কমপ্লেক্সকেই বলা হচ্ছে কি স্প্লায়োসোম। আর স্প্লাইসিং এতটাই নিখুঁত ভাবে হয় যেন ইন্ট্রনসগুলো থেকে একটি বেসও চূড়ান্ত এমআরএনএতে থাকতে না পারে। তাহলে আমরা দেখলাম সহজ কথায়, আমরা প্রথমে কি করব, 5 ক্যাপিং, তারপর আমরা কি 3 টেইলিং এবং কি স্প্লাইসিং। ঠিক আছে, স্প্লাইসিং। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রথমে 5 প্রান্তে 7টা গুয়ানিন যোগ করছি, 3 প্রান্তে
আমরা কি রে 50 থেকে 150টা অ্যাডিনিন যুক্ত করছি, এরপরে লাস্ট আমরা ইন্ট্রনসগুলোকে কেটে জাস্ট এক্সনসগুলোকে কি করে দিছি, সংযুক্ত করে চূড়ান্ত এমআরএনএ পেয়ে গেলাম। ঠিক আছে, এটা গেল আমাদের প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। ওকে, এইবার আসো অল্টারনেটিভ একটা টপিক আছে, দেখো এখানে লেখা আছে অল্টারনেটিভ স্প্লাইসিং। অল্টারনেটিভ স্প্লাইসিং জিনিসটা কি? এখন দেখো অল্টারনেটিভ স্প্লাইসিং, অল্টারনেটিভ স্প্লাইসিং, অল্টারনেটিভ স্প্লাইসিং বলতে কি বোঝাচ্ছে দেখো। অল্টারনেটিভ আমি একটু আগে দেখো, এটা ধরো প্রি এমআরএনএ, এখানে আমাদের এগুলো হচ্ছে এক্সনস। ঠিক আছে, একটু ভিন্ন ভিন্ন কালার দিই, ভিন্ন ভিন্ন কালার দিই। ঠিক আছে, একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, যদি এই কালারটা বোঝা যাচ্ছে না, আমরা দিলাম এগুলো হচ্ছে কি এক্সনস, এগুলো হচ্ছে কি এক্সনস, আর মাঝখানে আমাদের কি আছে ইন্ট্রনস আছে, যেগুলোকে আমরা কাটে বাদ দিব। এখন বলছে যে নর্মালি আমাদের প্রি এমআরএনএতে এক্সনস ইন্ট্রনস এই কালারগুলো এই সিকোয়েন্সে থাকে। ঠিক আছে, এখন ধরো আমি কি করলাম, যখন এখান থেকে প্রোটিন তৈরি করতে যাব তখন এরা বিভিন্ন কম্বিনেশনে নিজেদের মধ্যে সংযুক্ত হইতে পারে। নর্মালি থাকার কথা ছিল এই কালার, প্রথমে ছিল এই কালার, তারপরে হলুদ, তারপরে এইটা, তারপর হচ্ছে এটা, কিন্তু আমি কি করলাম এবার প্রোটিন তৈরির সময় এক্সনসগুলোকে উল্টাভাবে সাজাইতেও পারি। কি করতে পারি, উল্টাভাবেও সাজাইতে পারি, অথবা এরকম করলাম, এরকম একটা আছে, তারপরে আমাদের দিলাম কি এইটা, তারপরে দিলাম আমরা এই নীল কালার। অল্টারনেটিভ মানে কি, মানে উল্টা পাল্টা করে সাজানো। ঠিক আছে, তাহলে এটা গেলো হচ্ছে আমাদের প্রি এমআরএনএ, যেখানে এক্সনস আছে আর মাঝখানে ধরো ইন্ট্রনস আছে, যে ইন্ট্রনসগুলোকে আমরা বাদ দিব, এই ইন্ট্রনসগুলোকে এগুলোকে বাদ তো দিছি। এখন বলছে যে অল্টারনেটিভ স্প্লাইসিং বলতে বোঝাচ্ছে যখন আমি এই যে এক্সনসগুলো আছে এটা বিভিন্ন কালার এক একভাবে কম্বিনেশন আছে, বাট আমি তাদেরকে উলট পালট করে সাজায়ে নতুন প্রোটিন তৈরির জন্য এমআরএনএ তৈরি, নতুন প্রোটিন তৈরির জন্য কিরে নতুন করে সাজাতে পারি। কি করতে পারি, সাজাতে পারি। আর এই সাজানোটাকেই বলা হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং। এই সাজানোটাকেই বলতেছি আমরা কি অল্টারনেটিভ স্প্লাইসিং। দেখো লেখা আছে যে দেখো অল্টারনেটিভ স্প্লাইসিং, প্রি এমআরএনএ স্প্লাইসিং এর পর এক্সনসগুলো বিভিন্ন কম্বিনেশনে পুনঃসংযোজিত হয়ে একই জিন ডিএনএ সিকোয়েন্স থেকে ভিন্ন এমআরএনএ তৈরি করতে পারে, আর এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং। আবার বলতেছি, যেখানে বলছে যে পুনরায় সংযোজিত হয়ে একই জিনের যে সিকোয়েন্স এমআরএনএ তৈরি ছিল সেখান থেকে আমরা ভিন্ন ভিন্ন কি করতে পারি, আমাদের প্রোটিন তৈরির এমআরএনএ তৈরি করতে পারি, আর এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি অল্টারনেটিভ স্প্লাইসিং। ঠিক আছে, যতদূর ধারণা করা হচ্ছে যে প্রি এমআরএনএর প্রায় 4 ভাগের 3 ভাগে অল্টারনেটিভ স্প্লাইসিংই হয়ে যায়। এই থেকে অনুমান করা হচ্ছে প্রায় 20,000 জিন থেকে প্রায় কত রে 1 লক্ষ প্রকারের প্রোটিন মানব দেহে তৈরি হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কি প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত। এখন তোমরা আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে ট্রান্সক্রিপশনের পার্থক্যটা পড়ে ফেলবা। এবার আমরা পড়তেছি রিভার্স ট্রান্সক্রিপশন। কি পড়ব, রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে দেখো রিভার্স ট্রান্সক্রিপশন কি, রিভার্স রিভার্স ট্রান্সক্রিপশন, তাহলে আমরা ট্রান্সক্রিপশন আমরা কাকে বলছি, যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তাকেই বলছি আমরা ট্রান্সক্রিপশন। এখন বলো, তুমি নিজেই বলো তো রিভার্স মানে কি। রিভার্স মানে উল্টা, রিভার্স মানে কি উল্টা।
অর্থাৎ যে প্রক্রিয়া আমরা এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করব তাকেই বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তাকে আমরা কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। এখন এই রিভার্স ট্রান্সক্রিপশন কি সবার মধ্যে ঘটে? সবার মধ্যে ঘটে না। যাদের ভিতরে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, কোন এনজাইম? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যাদের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে শুধুমাত্র তারাই কি করে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটায়। যেমন আমরা বলতে পারি HIV এবং করোনা ভাইরাস, HIV ভাইরাস এবং হচ্ছে আমাদের কি করোনা ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। কারণ রিভার্স ট্রান্সক্রিপশন কিভাবে হয় সেটা অতটা গুরুত্বপূর্ণ না, তুমি তারপরে বুঝে নিতে পারো। ধরো এটা একটা RNA, এটা হচ্ছে একটা কি RNA। প্রথমে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের প্রভাবে ATAUGCCG এরকম করে আসে। তারা কোন এনজাইমের প্রভাবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে তারা কি করে? এখানে একটা নতুন সূত্র বানায়। কি করে? নতুন একটা সূত্র বানায়। এই নতুন সূত্রে এর জায়গায় উল্টাটা আসবে, এর জায়গায় আসবে ইউ, না সেখানে আসবে টি, ইউ এর জায়গায় আসবে কি রে এ, জি এর জায়গায় সি, সি এর জায়গায় জি, সি এর জায়গায় জি, জি এর জায়গায় কি সি। এটা হলো এক সূত্রক ডিএনএ, এক সূত্রক ডিএনএ। তারা প্রথমে কি করে? এক সূত্রক ডিএনএ তৈরি করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের প্রভাবে। তারপর আবার এই এক সূত্রক ডিএনএটা কি হয়ে যায়? দ্বিসূত্রক ডিএনএতে পরিণত হয়। এটার কমপ্লিমেন্টারি সূত্র তারা বানায় নেয়। টি এর জায়গায় এ, এর জায়গায় টি, সি এর জায়গায় জি, জি এর জায়গায় সি, জি এর জায়গায় সি, সি এর জায়গায় জি। তারপর আবার নতুন করে হাইড্রোজেন বন্ধন হয়ে তারা কি করে? আমাদের এক সূত্রক ডিএনএ থেকে কি হয়? দ্বিসূত্রক ডিএনএতে পরিণত হয়। ঠিক আছে? এই প্রক্রিয়ায় তারা কি করতেছে? রিভার্স ট্রান্সক্রিপশন ঘটাচ্ছে। তাহলে কি বললাম? যে সকল ভাইরাসের ভিতরে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে শুধুমাত্র তারা রিভার্স ট্রান্সক্রিপশন ঘটায়। ঠিক আছে? আর রিভার্স ট্রান্সক্রিপশন কিভাবে হচ্ছে? প্রথমে RNA ট্রান্সক্রিপ্টেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের প্রভাবে এক সূত্রক ডিএনএ হয়, আর এক সূত্রক ডিএনএ নতুন কমপ্লিমেন্টারি সূত্র তৈরি করে, তারপরে হয়ে যায় কি রে? দুইটা দ্বিসূত্রক ডিএনএ। কি হলো? দ্বিসূত্রক ডিএনএ। এখানে আর কিছু পড়ার দরকার নেই, বইয়ের সাথে মিলানোর দরকার নেই। যেটা বলছি এগুলোই বইয়ে লেখা আছে, তোমরা বই সুন্দর করে পড়ে নিবা। ঠিক আছে? আর MCQর জন্য মনে রাখবা রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় ঘটে? মনে রাখবা HIV এবং হচ্ছে কি করোনা ভাইরাসে। ওকে, শেষ। তাহলে আমাদের ট্রান্সক্রিপশন শেষ। আমাদের নেক্সট টপিক হচ্ছে কি? ট্রান্সলেশন। আমরা এখন আসি ট্রান্সলেশন নিয়ে। ট্রান্সলেশন কাকে বলতেছি? আমরা একটু আগেই দেখছিলাম যে ডিএনএ থেকে mRNA তৈরি করা হয়, তাকে বলছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এবং mRNA থেকে যখন আমরা প্রোটিন তৈরি করি, কি তৈরি করি? প্রোটিন। সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তো দেখো সংজ্ঞা আমাদের শেষ। যে প্রক্রিয়ায় mRNA থেকে প্রোটিন তৈরি করা হয় তাকেই বলতেছি আমরা ট্রান্সলেশন। তো এই ট্রান্সলেশনের ধাপ যদি বলি, ট্রান্সলেশনের ধাপ হচ্ছে তিনটা। এখানেও ধাপ কয়টা? তিনটা। এক নম্বর ধাপ যদি আমরা বলি সূচনা, দুই নম্বর হচ্ছে সূত্রবর্ধিতকরণ, আর তিন নম্বর হচ্ছে কি? সমাপ্তি। ঠিক আছে? এখানে হচ্ছে কি? সমাপ্তি। এখন তোমাকে যদি আমি বলি ট্রান্সলেশন কোথায় ঘটে? ট্রান্সলেশন ঘটে রাইবোজোমে। ঠিক আছে? কোথায় ঘটে? রাইবোজোম। কারণ ট্রান্সলেশন টপিকটা বোঝানোর আগে আমাদের রাইবোজোম সম্পর্কে একটু বেসিক কনসেপ্ট থাকা দরকার, যেটা আমরা রাইবোজোম পড়ার সময় পড়ছি। যারা ওই ভিডিওটা দেখো নাই তাদের জন্য আমি একটু আলোচনা করতেছি, আর যদি না দেখে থাকো তারা পারলে কষ্ট করে একটু রাইবোজোমটা ক্লাসটা দেখে আসতে পারো। এখন দেখো রাইবোজোম আমরা জানি কি দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে 80S আর আদি কোষের ক্ষেত্রে 70S। আমরা ধরে নিলাম যে কোনো এসই হোক, আদি কোষে হোক বা প্রকৃত কোষে হোক, এদের দুইটা সাব ইউনিট থাকে। একটা থাকে বড় সাব ইউনিট, যেটা হচ্ছে আদি কোষের বেলায় 50 আর প্রকৃত কোষের বেলায় কি 60। আর এটা থাকে কি ছোট সাব ইউনিট, এটা হচ্ছে কি প্রকৃত কোষের বেলায় 40S।
এবং আমরা যতটুকু জানি বা রাইবোজোম যখন পড়ি তখন বলছিলাম যে আমাদের প্রোটিন সংশ্লেষণের সময় রাইবোজোমে আমরা 3টা সাইট দেখতে পাই। কয়টা সাইট? 3টা। এ সাইট, পি সাইট, আর একটা হচ্ছে কি ই সাইট। এখন এ সাইট হচ্ছে কি এর পুরো অ্যামাইনো অ্যাসাইল সাইট, অ্যামাইনো অ্যাসাইল সাইট, ঠিক আছে। পিতে হচ্ছে পেপটাইডিল সাইট, পেপটাইডিল সাইট, এবং ইতে হচ্ছে কি এক্সিট সাইট, এক্সিট অথবা নির্গমন সাইট, নির্গমন সাইট, ঠিক আছে। কি বললাম? আমাদের আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা যে বড় ইউনিট এবং ছোট ইউনিটের মাঝখানে বসে কি এমআরএনএ। এখন একটু ভালো করে বুঝো যে আমরা এই 3টা ধাপ পড়ার আগে আমি একটু বেসিকটা বুঝে নিই। আলটিমেটলি এই বেসিকটা বোঝানোর জন্য আমরা যদি তোমাকে বলি যে আসলে প্রোটিন যে আছে, এই প্রোটিন জিনিসটা আসলে কি, এই প্রোটিন জিনিসটা আসলে কি, এটা আমি একটু ছোট করে নিলাম। দেখো আমরা যদি বলি প্রোটিন জিনিসটা আসলে কি, প্রোটিন কি আসলাম, প্রোটিন। এই প্রোটিন জিনিসটা আসলে কি? প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। মনে রাখবে একটা প্রোটিন তৈরিতে এখন পর্যন্ত সর্বনিম্ন 51টা অ্যামাইনো অ্যাসিড লাগছে। যেটা আছে সব থেকে ছোট প্রোটিন নাম হচ্ছে ইনসুলিন, যেখানে 51টা অ্যামাইনো অ্যাসিড। ধরো এই যে আমরা এবার ধরলাম অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলা পরস্পরের সাথে একটা বন্ধন দ্বারা যুক্ত হয়, একটা বন্ধন দ্বারা কি হয়? যুক্ত হয়, যেটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। এই বন্ধনটার নাম কি? পেপটাইড বন্ধন। এটার নাম কি? পেপটাইড বন্ধন। আমি আবার বলতেছি, অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হচ্ছে পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধন কোথায় তৈরি হয়? আমাদের রাইবোজোমের ভিতরে। কোথায় তৈরি হয়? রাইবোজোমের ভিতরে। এখন আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত প্রোটিন তৈরিকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে মাত্র 20টি। কয়টি? 20টি। আর এই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা যত প্রকারের প্রোটিন আছে সবগুলাই তৈরি করে থাকি। যত প্রকারের প্রোটিন আছে সবগুলোকে তৈরি করার জন্য আমার অ্যামাইনো অ্যাসিড মাত্র কয়টা আছে? 20টা, ঠিক আছে। এই 20টা অ্যামাইনো অ্যাসিড উলট পালট করে ধরো প্রথমবার কোনো প্রোটিন তৈরিতে ধরো প্রথমে লাগছে গ্লাইসিন, তারপরে দেখো সেরিন, হ্যাঁ, তারপরে দেখো লাইসিন, আবার ধরো লিউসিন। এরকম করে একটা প্রোটিন তৈরি হয়েছে। আবার অন্য কোনো প্রোটিনে উল্টাটা হইতে পারে, তার কি হইতে পারে? উল্টাটা হইতে পারে। কিরকম? যে প্রথমে সেরিন আসছে, প্রথমে আসছে কি সেরিন, তারপরে গ্লাইসিন, তারপর হচ্ছে কি লাইসিন, তারপর হচ্ছে কি লিউসিন। এটা আসলে বোঝার জন্য লিউসিন এইগুলো। তাহলে এই যে জিনিসগুলো বললাম, তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো উলট পালট করে মূলত আমাদের কি তৈরি করতেছে? প্রোটিন তৈরি করতেছে। এখন আমরা যখন ট্রান্সক্রিপশন করি, এই জায়গায় এই যে রাইবোজোমের ভিতরে এই অ্যামাইনো অ্যাসিডগুলো কোথায় থাকে? এই অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে সাইটোপ্লাজমে। কোথায় থাকে? সাইটোপ্লাজমে। কোথায় থাকে? সাইটোপ্লাজমে। এখন এই সাইটোপ্লাজম থেকে আমাদের রাইবোজোমের মধ্যে, এই রাইবোজোমের মধ্যে নিয়ে আসে যারা, তারা হচ্ছে টিআরএনএ। তারা কি? টিআরএনএ। তাহলে সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমের মধ্যে পরিবহন করে নিয়ে আসে কে? টিআরএনএ। এখন কোনটার পরে কোনটা আসবে, যে সেরিন আসবে আগে নাকি গ্লাইসিন আসবে আগে নাকি লিউসিন লাইসিন আসবে, সেই সংকেত পাঠায়, এই সংকেত পাঠায় হচ্ছে এমআরএনএ। যেগুলো আমরা যখন আরএনএ পড়ি তখনই বলছি এমআরএনএ এর কাজ হচ্ছে কি বার্তা প্রেরণ করা, তারপরে টিআরএনএ পুনরুক্তি ট্রান্সফারেন্টে যার কাজ হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডকে সাইটোপ্লাজম থেকে রাইবোজোমের মধ্যে নিয়ে আসা। এরপরে দেখো যে এই টিআরএনএ রাইবোজোমকে প্রথম যে স্থানটাতে নিয়ে আসে সেটার নাম হচ্ছে কি? এ সাইট বা অ্যামাইনো অ্যাসাইল সাইট। আমরা এই ছবিটাতে একটু দেখো, আমরা একটু আগেই বলছি টিআরএনএ কি করছে? টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে যে স্থানে নিয়ে আসছে তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট।
অ্যামাইনো অ্যাসিড সাইডে আসছে ঠিকই, কিন্তু আমাদের এরপরে পি সাইডে গিয়ে তারা হচ্ছে কি করে, এই যে গ্লাইসিনের সাথে সেরিন একটা কি করে, সেরিনের সাথে গ্লাইসিন যে বন্ধনটা তৈরি করে পেপটাইড বন্ধন, সেই পেপটাইড বন্ধনটা তৈরি হয় কোথায়, পি সাইডে, এজন্য তার নাম কি হচ্ছে পেপটাইডিল সাইট। আবার এরপরে অ্যামাইনো অ্যাসিডগুলোকে এই জায়গায় রেখে, অ্যামাইনো অ্যাসিডগুলোকে এই জায়গায় রেখে টিআরএনএ রাইবোজোম থেকে বের হয়ে যায়, যেই পথে বের হয় তার নাম হচ্ছে কি ই সাইট বা এক্সিট সাইট। কথাটা বুঝছো কি? এই জিনিসটা বেসিক রেখে আমরা ট্রান্সলেশন প্রক্রিয়াটা ভালো করে বুঝবো। তাহলে আমি আমার প্রথম বলতেছি এখানে কি কি জিনিস লাগে। আমার টিআরএনএ লাগবে, এমআরএনএ লাগবে, রাইবোজোম লাগবে এবং মুক্ত নিউক্লিওটাইড লাগবে। অ্যামাইনো অ্যাসিডকে পরিবহনের জন্য কাজটা করে কি টিআরএনএ, আর বার্তা প্রেরণ করে কি এমআরএনএ। কোথায় আসে প্রথমে, এ সাইডে, তারপর হচ্ছে পি সাইডে কি হয় পেপটাইড বন্ধন তৈরি হয়, আর এই সাইডে দিয়ে আমাদের টিআরএনএ রাইবোজোম থেকে বের হয়ে যায়। এই কথাগুলো যারা ভালো করে বুঝবা তাদের জন্য এই জিনিসটা পড়া ইজি। তাহলে দেখো আমরা চলে গেলাম ট্রান্সলেশনের ধাপ। ঠিক আছে, ট্রান্সলেশনের ধাপ, ধাপ নাম্বার 1, যাকে বলেছি সূচনা। কি বললাম? সূচনা। প্রথম ধাপটা হচ্ছে কি সূচনা। তাহলে দেখো প্রথমে আমাদের এখানে একটা ছোট টিআরএনএ ছোট সাব ইউনিট, আর একটা হচ্ছে কি বড় সাব ইউনিট, আর এইখানে ধরো আমাদের এমআরএনএ আছে। এখানে কি আছে? এমআরএনএ আছে, এবং এমআরএনএ এর একটা নির্দিষ্ট কোড করা থাকে। কোড কি একটু পরেই বুঝাচ্ছি। ACG, AUG, CCC, UCC, উদ্ভাস, উদ্ভাস বলা যাবে না, ঠিক আছে, এখানে উদ্ভাসের কোড নাই। UAC, এবার ধরো লাস্ট আমরা দিলাম কি UAA। এটা হচ্ছে আমরা ওই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আমরা বানায় রাখছি এমআরএনএ। ঠিক আছে, তো এটা হচ্ছে তার 5 প্রান্ত, আর এটা হচ্ছে তার কি 3 প্রান্ত। প্রথমে এই রাইবোজোম এই এমআরএনএ কে স্ক্যান করে 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে অগ্রসর হবে। কি হবে? 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে অগ্রসর হবে। আমরা আগেই বলছি এখানে কটা সাইড আছে? 3টা, A, P, আর এটা আছে কি E। ঠিক আছে, তো দেখো প্রথমে যে ঘটনাটা ঘটে, এই যে রাইবোজোম স্ক্যান করে সামনের দিকে অগ্রসর হইল। দেখো প্রথমে আমরা কি স্ক্যান মনে রাখবা, এমআরএনএ এর পরপর 3টা নিউক্লিওটাইড মিলে 1 2 3 পরপর 3টা নিউক্লিওটাইড মিলে একটা কোড তৈরি করা হয়। সেম 1 2 3 1 2 3 এইগুলো এক একটা কোড বা কোডন। ঠিক আছে, পরপর 3টা নিউক্লিওটাইড মিলে একটা কোড তৈরি হয়, যাকে আমরা জেনেটিক কোড বা কোডন বলে থাকি। ঠিক আছে, তো প্রথমে এই স্থানে কি আসবে? ACG। এই স্থানে যদি ACG আসে, মনে রাখবা ACG যখন আসে তখন ট্রান্সক্রিপশন সূচনা হবে না। এমন ধরো একটা লাইট আমি সুইচ অফ করব, অন করব, এটার জন্য আমার অবশ্যই একটা নির্দিষ্ট সুইচ আছে। ঠিক ঠিক এরকম ট্রান্সলেশনের সূচনার জন্য একটা সুইচ আছে, যেটা আছে AUG। যতক্ষণ পর্যন্ত এ সাইডে AUG নামক কোডনটা না আসে ততক্ষণ পর্যন্ত ট্রান্সলেশন শুরু হবে না। এই জন্য AUG কে বলা হয় স্টার্ট কোডন। এটার নাম কি? স্টার্ট কোডন। তাহলে ধরো এই এমআরএনএটা যদি আমি একটু করে আনি, সিলেক্ট করে আনি, এই এমআরএনএটাকে আমি কি করতেছি? একটু সিলেক্ট করতেছি। ঠিক আছে, এই এমআরএনএটাকে যখন আমি এখানে নিয়ে আসলে কি হবে? যতক্ষণ এই UA যখন এই জায়গায় আসবে, কোন সাইডে? এ সাইডে আসবে। কোন সাইডে? এ সাইডে, তখন আমাদের ট্রান্সলেশনের শুরু হবে। কি হবে? শুরু হবে যখন এই যে এ সাইডে আমাদের AUG কোডটা আসলো, তখন আমাদের ট্রান্সলেশনের শুরু হইল। ট্রান্সলেশন কি হইল? শুরু হইল। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? সূচনা কি হবে? AUG নামক কোডন এ সাইডে আসলে ট্রান্সলেশনের সূচনা ঘটে। ঠিক আছে, যখন AUG এই জায়গায় আসলো তখন কি ঘটবে? AUG যখন এখানে আসবে তখন এই যে বড় ইউনিট এবং ছোট ইউনিট এখানে আসলো AUG এ সাইডে, তখন এই এমআরএনএ এবার সিগন্যাল পাঠাইলো কাকে? এই এমআরএনএ সিগন্যাল পাঠালো টিআরএনএ কে, যে সেই টিআরএনএটাই আসবে যেই টিআরএনএর মধ্যে
আমরা জানি টিআরএন এর গঠন এরকম করে দেখছি না, টিআরএন এর গঠন এরকম করে দেখছি, ঠিক আছে, এরকম করে টিআরএন এর গঠন দেখছি, এরকম করে আমরা টিআরএন এর গঠন দেখছি। ওকে, দেখো একটু ভালো করে জিনিসটা আঁকি। এই যে দেখো 5 প্রাইম, এটা হচ্ছে কি 3 প্রাইম। আমরা জানি কি এই কোডনটার নাম হচ্ছে অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন লুপ, ঠিক আছে। এখন অ্যান্টিকোডন যে লুপ আছে, এই অ্যান্টিকোডন লুপে মনে রাখবা যেই টিআরএন এর অ্যান্টিকোডন লুপে এই এ ইউ জি এর বিপরীতে অ্যান্টিকোডনটা থাকবে, এর বিপরীতে থাকবে কি রে ইউ, ইউ এর পরিবর্তে থাকবে এ, জি এর পরিবর্তে থাকবে কি সি। সেই টিআরএনটা এই জানি আমরা সবাই জানি কোথায়, তার 3 প্রান্তে, টিআরএন এর 3 প্রান্তে এই জায়গায় একটা কি থাকে, অ্যামাইনো অ্যাসিড লাগানো থাকে। কি থাকে? একটা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত অবস্থা থাকে, অ্যামাইনো অ্যাসিড। এবার কি হইল, এই টিআরএনএ তখন সাইটোপ্লাজম থেকে রাইবোজোমের মধ্যে আসলো। কোথায় আসলো? রাইবোজোম। এই জায়গায় ধর আমি এইভাবে ছবিটাকে জাস্ট আঁকতেছি। এখানে আমাদের ইউ এ কি আছে, সি। যেই টিআরএনএতে ইউ এ সি আছে, সেই টিআরএনএটা তার সাথে সংযুক্ত অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে কোথায় চলে আসবে, আমাদের এ সাইডে চলে আসবে। যখন এই সাইডে চলে আসলো তখন আরেকটা ঘটনা ঘটবে, এই বড় ইউনিটটা ছোট ইউনিটের সাথে কিছুটা সংযুক্ত হয়ে গেল। আগে তো ফাঁকা ছিল, গ্যাপ ছিল, এবার বড় ইউনিট ছোট ইউনিটের মধ্যে গ্রথিত হয়ে গেল। এর পরের ধাপে কি ঘটনা ঘটবে, এর পরের ধাপে ছবিটা যদি দেখি, এর পরের ধাপে আমাদের সূচনা যেহেতু হয়ে গেল, সূচনা যেহেতু হয়ে গেল, এবারে 2 নম্বরে আসবো আমরা কি, সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণ, সূত্র বর্ধিতকরণ 2 নাম্বার স্টেপ। তাহলে সূত্র বর্ধিতকরণটা এখানে সূচনা শেষ। আমরা এই সাইড থেকে একটা ছবিটা দেখাই। সূত্র বর্ধিতকরণে বেশ কয়েকটা ছবি আকার লাগবো। এই ধরো আমাদের এখানে আসলো। তাহলে এবার এই যে এ সাইড থেকে এই টিআরএনএটা চলে আসবে কি পি সাইডে। কোথায়? পি সাইডে। ওই যে ধরো এরকম করে ছবিটা আঁকলাম, ইউ এ সি। তো ইউ এ সি যখন এখানে আসলো, তাহলে এরপরে এইটা কিন্তু একটু সামনে আগায় গেল। তাহলে এ সাইডে আসলো কি সি সি সি, এ সাইডে আসলো কি সি সি সি। যখন সি সি এখানে আসলো এ সাইডে, তখন আবার এমন একটা টিআরএনএ, এমন একটা টিআরএনএ যার ভিতরে এই সি 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 এর বিপরীত অ্যান্টিকোডন, ধর এখানে আরো অনেক টিআরএনএ আছে যার ভিতরে সি সি এর বিপরীতে এ এ এ, এরকম অ্যান্টিকোডন লুপে এই কোডটা আছে। সেটা কি কোথায় আসবে, আবার এ সাইডে আসবে। এটা হচ্ছে এ সাইড, এটা পি সাইড, আর এটা হচ্ছে কি ই সাইড। ঠিক আছে, ই সাইড। ওকে, এ সাইডে আসলো কি এ এ এ। ওকে, এরপরে এই যে পি সাইডে যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল, সেই অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে এরপরের বার পি সাইডে থাকা টিআরএনএ ই সাইড দিয়ে সাইটোপ্লাজম থেকে বের হয়ে যাবে। আবার এই যে এর ভিতরে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, ধরো এখানে আমরা একটা কি দিলাম, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনটা চলে আসবে কোথায়, পি সাইডে। তাহলে পি সাইডেরটা চলে গেল বাইরে, আর এ সাইডেরটা চলে আসলো কোথায়, পি সাইডে। তাহলে দেখো আমরা এখানে ছবিটা আবার যদি একটু আঁকার ট্রাই করি, রাইবোজোম, হ্যাঁ এই রাইবোজোম, এখানে এ সাইড থেকে যেটা ছিল সেটা কোথায় আসলো, পি সাইডে আসলো। কোথায়, পি সাইডে। কোথায় আসবে, পি সাইডে। তাহলে পি সাইডে আসলো কোনটা, এ এ এ। ঠিক আছে, আর এইটা যেটা ছিল কোনটা, আমাদের ইউজ এ সি যুক্তটা, ইউ এ সি যুক্ত, সেইবার রাইবোজোম থেকে বের হয়ে আসলো এই ধরো আবার ইউ এ সি। ঠিক এইটা যখন এই জায়গায় আসলো, তাহলে এই জায়গাটা খালি, এবং আরএনএ সরি কি রাইবোজোম আরেক ধাপ সামনে গেল। ঠিক আছে, রাইবোজোম কি গেল, আরেক ধাপ সামনে। তাহলে এইটা যেহেতু চলে গেছে, এবার আসবে কি ইউসিসি। তাহলে এই জায়গায় আসবে ইউসিসি। আমাদের এ সাইডে আসলো কি, ধরো আমি এটাকে নিচে লিখি। এবার দেখো এই জায়গায় আসলো ইউসিসি, এই ইউসিসি কোডটা আসলো। যখন ইউসিসি কোড আসবে, ঠিক এ সাইডে আবার এরকম এমন অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ আসবে, যেই টিআরএনএতে ইউসিসির পূর্ণরূপ এ জি জি থাকবে। এই এ জি জি যুক্ত টিআরএনএ কোথায় আসবে, এ সাইডে আসবে, এ জি জি। আবার অপরদিকে এখানে থাকা এইটা আবার কি হবে, বের হয়ে যাবে, এটা এখানে আসবে। অর্থাৎ এইভাবে পর্যায়ক্রমে কি হবে, এ সাইডে টিআরএনএ পি সাইডে আসবে,
পি সাইডে এসে তারা অ্যামাইনো অ্যাসিডকে ছেড়ে যাবে। কাকে? অ্যামাইনো অ্যাসিডকে ছেড়ে যাবে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে যুক্ত হবে কি দ্বারা? পেপটাইড বন্ধন দ্বারা। এইভাবে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমার সমাপ্তি বিন্দু এ সাইডে আসে। তাহলে এটা হলো সূত্র বর্ধিতকরণ। এবার আসি আমরা 3 নাম্বার সমাপ্তি। সমাপ্তি তাহলে দেখো সূত্র বর্ধিতকরণে আমাদের এইভাবে প্রথমে কি হইলো যে আমাদের এ সাইডে শুরুটা হইলো কি, এ সাইডে যখন AUG আসলো সূচনা হইল। AUG আসার পরে প্রত্যেকটা এ সাইডে থেকে পি সাইডে যায়, পি সাইডে অ্যামাইনো অ্যাসিডকে রেখে রাইবোজোম থেকে বের হয়ে যাচ্ছে। আবার নতুন একটা নিউক্লিওটাইড এর বিপরীত নিউক্লিওটাইডটা এ সাইডে আসে, এই সাইডেরটা পি সাইডে যায়, পি সাইডেরটা বের হয়ে যায়। আবার নতুন সামনের দিকে আগাবো, ওর বিপরীত অ্যান্টিকোডন যুক্ত টিআরএনটা এই সাইডে আসবে, এই সাইডেরটা পি সাইডে যাবে, পি সাইডেরটা রাইবোজোম থেকে বের হয়ে যাবে। এভাবে তারা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। তাহলে এইটা যদি আমি আর একটু ছোট করে নিই, ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করে নিলাম এই জায়গায়। এবার আমরা সমাপ্তি করব। কি করব? সমাপ্তি। সমাপ্তিকরণ করার জন্য তখনই সমাপ্তি হবে যখন আমাদের এ সাইডে আমাদের স্টপ কোডন ফিক্সড থাকে। স্টপ কোডন কি থাকে? ফিক্সড। এমআরএনএ এর শেষ প্রান্তে যতক্ষণ পর্যন্ত UAA, UAG এবং UGA এই 3টা কোডের মধ্যে যে কোনো একটা কোড যদি আমার এ সাইডে চলে আসে, কোথায়? এ সাইডে UAA or UAG or UGA, এই 3টা সাইডের যে কোনো একটা আমাদের কোডন এ সাইডে আসে, তখন আমাদের ট্রান্সলেশন বন্ধের সিগন্যাল দেওয়া হয়। তার মানে মনে রাখবা, এটা দেখো সামনে যাচ্ছে, আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, আগাইতে স্ক্যান করে করে সামনে আগাইতে আগাইতে এমন সময় দেখবা যেখানে একটা UAA অথবা UAG অথবা UGA এই 3টা কোডের মধ্যে একটা কোড যদি আমাদের এ সাইডে চলে আসে, তখন আমার ট্রান্সলেশনে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এরপরে প্রোটিন আমাদের কি হয়? রাইবোজোম থেকে অটোমেটিক বের হয়ে চলে আসে সাইটোপ্লাজমে। ঠিক আছে, এটাই হলো ট্রান্সলেশনের ধাপ। আবার প্রথম থেকে শুরু করি। ধাপ কয়টা? 3টা। সূচনা, বেশি কথা বলার দরকার নাই। যে রাইবোজোম এমআরএনএকে 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে স্ক্যানিং করে সামনের দিকে অগ্রসর হয়, যতক্ষণ পর্যন্ত এ সাইডে AUG না আসে ট্রান্সলেশনের শুরু হয় না। আর একবার যখন এ সাইডে AUG চলে আসে তখন ট্রান্সলেশনের শুরু হয়। ট্রান্সলেশন শুরু হয় করে বলে এটার নাম দেওয়া হয়েছে স্টার্ট কোডন। কারণ ট্রান্সলেশন শুরু হওয়ার পরে কি হয়? সে সিগন্যাল পাঠায় যে তুমি কি অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে রাইবোজোমে আসো। তখন অ্যামাইনো অ্যাসিড প্রথমে অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ যুক্ত হয় এই স্থানে, এ থেকে তারপর যাবে পি স্থানে, আবার একটু সামনে আগাবে, এর বিপরীত অ্যান্টিকোডন আসবে এই স্থানে, এভাবে সামনের দিকে আগাবে এবং এটা পি থেকে অ্যামাইনো অ্যাসিডকে রেখে চলে যাবে। আর এখানে বারবার যখন অ্যামাইনো অ্যাসিডকে রেখে যাবে, ওই অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে কি? প্রোটিন। কি তৈরি করবে? প্রোটিন। কি তৈরি করবে? প্রোটিন। এবং পরবর্তীতে যখন এখানে অনেকগুলা প্রোটিন এবং এইভাবে তৈরি হইতে যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হইতে আছে, প্রোটিন তৈরি হইতে আছে, যতক্ষণ এ সাইডে UAA, UAG বা UG এর মধ্যে যে কোনো একটা কোডন এ সাইডে আসে, তখন ট্রান্সলেশন কি হয়ে যায়? রে বন্ধ হয়ে যায়। এই জন্য এই 3টা কোডনকে বলা হয় স্টপ কোডন। স্টপ কোডন। কথা কি ক্লিয়ার? এরপরে যখন শেষ হয়ে গেল তখন আমাদের কি? প্রোটিন অটোমেটিক রাইবোজোম থেকে বের হয়ে চলে আসে। এটাই হলো আমাদের ট্রান্সলেশনের ধাপ। একটু তুমি বইটার সাথে মিলাই নিতে পারো যে ট্রান্সলেশন কাকে বলে, সংজ্ঞাটা তুমি নিজেই পড়বা। যে প্রক্রিয়া এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা হয় তাকেই বলা হচ্ছে। এখানকার প্রয়োজনীয় উপাদান দেখো, এমআরএনএ থেকে ডিএনএ তৈরির জন্য জেনেটিক কোড কপি করে নিয়ে আসে, জন্য প্রোটিন সংশ্লেষণের সাহায্য হিসেবে ব্যবহৃত হয় কি? এমআরএনএ। টিআরএনএ যা সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে আনে। হ্যাঁ, এখন বলছে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কমপক্ষে একটা আলাদা আলাদা টিআরএনএ থাকে। টিআরএনএ উনি খুবই ছোট, এগুলো পড়ার দরকার নাই। চলে যাওয়া হচ্ছে আমাদের কি? এছাড়াও সূচনা বিন্দুতে কি থাকে? AUG। এগুলো পড়লে পড়বা, না পড়লে নাই। আমরা প্রক্রিয়াটা চলে যাচ্ছি। প্রক্রিয়াটা কয়টা ধাপ? 3টা। একটা হচ্ছে কি? সূচনা পর্ব, তারপরে বৃদ্ধিকরণ পর্ব, আর শেষ হচ্ছে আমাদের কি? সমাপ্তি পর্ব, যেটা নিচের দিকে তুমি পাবা। তাহলে দেখো আমরা পড়ি একটু যে সূচনা পর্ব। এটা একটু বেশি লেখা বইয়ের মধ্যে, অত জঘন্য লেখা দরকার নাই। তোমরা হচ্ছে কি নর্মালি হচ্ছে কি করবা? পড়ে নিবা। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যে সূচনা পর্ব প্রথমে ইনিশিয়েটর টিআরএনএ মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত করে রাইবোজোম ছোট খণ্ডের সাথে একটি যৌগ গঠন করে। এই যৌগ এমআরএনএ এর 5 প্রান্ত থেকে ক্যাপ অংশের সাথে আবদ্ধ হয়ে রাইবোজোমের 3 প্রান্তের দিকে চলতে থাকে, যাকে বলা হয় কি? স্ক্যানিং। যতক্ষণ পর্যন্ত না AUG পেয়ে যায়। আর AUG কোডন থেকে টিআরএনএ এর
ইউএসি অ্যান্টিকোডন হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হয়। এরপর দেখো, এরপর বলছে রাইবোজোমের বড় খণ্ডটি এসে ছোট খণ্ডের সাথে যুক্ত হয় এবং বড় খণ্ডের টিআরএনএ বসার জন্য 3টি স্থান আছে, এ পি ই সাইট, এতে অ্যামাইনো অ্যাসিড সাইট, বিতে পেপটাইড সাইট, আর ইতে হচ্ছে কি রে এক্সিট সাইট, দরকার নাই। এবার আসলে আমরা বৃদ্ধিকরণ। বৃদ্ধিকরণ কিভাবে হচ্ছে দেখো, বৃদ্ধিকরণ কিভাবে হচ্ছে, বৃদ্ধিকরণের ক্ষেত্রে বলছে যে আমাদের বর্ধিতকরণ হলো প্রথমে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড, কারণ আমরা জানি AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, মিথিওনিন। স্টার্ট কোডন কাকে কোড করে, মিথিওনিনকে। এমসিকিউ জন্য মনে রাখবা, কোড নির্দেশ অনুযায়ী একটির পর একটি অ্যামাইনো অ্যাসিডকে এনে যুক্ত করে। সঠিক ইনিশিয়েটর হ্যান্ড এগুলো লেখা দরকার নাই, দেখো লেখা আছে 1 পূর্ণাঙ্গ রাইবোজোম অ্যামাইনো স্ক্যান করে 3 প্রান্তের দিকে অগ্রসর হয় এবং দ্বিতীয় টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড এ সাইডে উপস্থিত হয়। এসব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি জিটিপি হাইড্রোলাইসিসের মাধ্যমে সরবরাহ করে। এবার পি সাইডে মিথিওনিন টিআরএনএ থেকে পৃথক হয়ে এ সাইডে আরএনএ অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন তৈরি করে। তাহলে দেখো কত জঘন্যভাবে লেখা আছে, এইভাবে না পড়ে তুই সুন্দর করে লিখবা। এ সাইড থেকে অ্যামাইনো অ্যাসিড পি সাইডে যায়, পি সাইড টিআরএনএ পি সাইডে যায়, পি সাইডে অ্যামাইনো অ্যাসিডকে রেখে টিআরএনএ রাইবোজোম থেকে বের হয়ে যায়। এর পরবর্তী নিউক্লিওটাইড আবার কোথায় আসে, আমাদের টিআরএনএ আসে এই সাইডে, এই সাইড থেকে পি সাইডে সে মিথিওনকে রেখে আবার চলে যায়। যতক্ষণ এই প্রক্রিয়াটা চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না স্টপ কোডন আসে। ঠিক আছে, এবার একটার পর একটা নিউক্লিওটাইড একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হতেই থাকে। ঠিক আছে, আর কিছু করার দরকার নাই। এবার লাস্ট দেখো, আমরা সমাপ্তি বিন্দু বলছি। সমাপ্তি বিন্দু কি বলতেছি, সমাপ্তি বিন্দু হচ্ছে যে রাইবোজোমের এ সাইডে স্টপ কোডন অর্থাৎ ইউএএ ইউএজি এবং ইউজিএ পৌঁছাইলে ট্রান্সলেশনের সমাপ্তি ঘটে। বাকি ভাগ তুমি পড়লে পড়বা, না পড়লে নাই। বলছে স্টপ কোডন রাইবোজোমের এ সাইডে যুক্ত হলে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর পরিবর্তে একটি প্রোটিন রিলিজিং ফ্যাক্টর এ সাইডে সংযুক্ত করে, যার ফলে প্রোটিন রিলিজিং ফ্যাক্টর মানে কি, ওই যে রাইবোজোম থেকে প্রোটিনটাকে রিলিজ মানে কি বের করে দেওয়া হবে। ঠিক আছে, এখন দেখো এখানে কিছু জিনিস আছে যেটা তোমার এমসিকিউর জন্য মনে রাখতে পারো। হ্যাঁ, সেটা হচ্ছে যে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ আছে যারা ব্যাকটেরিয়া ট্রান্সলেশন প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত বা বাধা সৃষ্টি করে। ঠিক আছে, এরকম অ্যান্টিবায়োটিক তোমরা মেডিকেলে উঠলে, যারা মেডিকেলে পড়ার টার্গেট আছে তারা মেডিকেলে উঠলে তোমরা এই অ্যান্টিবায়োটিকগুলোর নাম পাবা। ঠিক আছে, ক্লোরোমাইসিন, যেটা কি করে, পেপটাইড বন্ধন সৃষ্টিতে বাধা দেয়। এই যে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনোর মধ্যে পেপটাইড বন্ধন তৈরি, এই পেপটাইড বন্ধন তৈরিতে বাধা দিচ্ছে কোনটা, ক্লোরোমাইসিন। ইরিথ্রোমাইসিন, যেটা কি করে, রাইবোজোমে এমআরএনএ চলনে, অর্থাৎ দেখলা না এমআরএনএকে 5 প্রান্ত থেকে 3 প্রান্তের দিকে স্ক্যান করে রাইবোজোম সামনের দিকে অগ্রসর হয়। সেটা কি করে, এই যে আমাদের ইরিথ্রোমাইসিন রাইবোজোমকে এমআরএনএর সাথে চলতে বাধা দেয়। নিওমাইসিন কি করে, এমআরএনএ এবং টিআরএনএর মধ্যে আন্তঃক্রিয়াতে বাধা দিচ্ছে। ওই যে দেখো টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতেছে, এখানে বাধা দিচ্ছে কে, নিওমাইসিন। আর স্ট্রেপ্টোমাইসিন কি করে, ট্রান্সলেশনের সূচনা লগ্নেই বাধা দেয়। স্ট্রেপ্টোমাইসিন এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, ট্রান্সলেশনের সূচনাতে বাধা দেয় কোনটি, তখন তোমরা বলো স্ট্রেপ্টোমাইসিন। আর টেট্রাসাইক্লিন কি করে, রাইবোজোমের টিআরএনএর সাথে সংযুক্তি পর্যায়ে বাধা দিচ্ছে। ওকে, এই হলো কি ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্রক্রিয়াটা অতটাও কঠিন না, কিন্তু তোমার বইয়ে অনেক কঠিন করে লেখা আছে। তোমরা এটাকে সুন্দর করে আমার কথাগুলো মিলায়া একটা নোট করে রাখতে পারো। ঠিক আছে, নোট করে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। এরপরে দেখো আমাদের এখানে একটা ছক আছে, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য। আমরা সংজ্ঞা দিব প্রথমে। ট্রান্সক্রিপশন কাকে বলে, যেখানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি থাকে ট্রান্সক্রিপশন, আর যেখানে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করে তাকে বলে কি ট্রান্সলেশন। তাহলে এই ক্ষেত্রে এটিপি জিটিপি সিটিপি উপকরণগুলো ব্যবহৃত হয়, আর এক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হয়। আর এই প্রক্রিয়াটি কোথায় করে, নিউক্লিয়াসে ঘটিত হয়। আর ট্রান্সলেশন করে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজম না বলে স্পেসিফিক ভাবে বলবো কোথায়, রাইবোজোমে। ঠিক আছে, আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পৃক্ত নয়, আর ট্রান্সলেশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পৃক্ত, এটা আমরা জানি, একটু আগেই বললাম। এবার বলছে যে এটি আরএনএ পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই প্রক্রিয়ায় অ্যাক্টিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর আরএনএ প্রাইমেস প্রথমে ডিএনএ এর পাক খুলে দেয়, আর এখানে টিআরএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তির পর বের হয়ে যায়। ঠিক আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা।